স্যার, আমার একটা হ্যাঁ কোশ্চেন। বলেন, বলেন প্লিজ। আমরা যে সার্টিফিকেট লেভেলে যে অ্যাকাউন্টিং বা ম্যানেজমেন্ট ইনফরমেশন ট্যাক্স এগুলো যেগুলো পড়তেছি স্যার, এগুলা মানে আমরা যখন ওয়ার্কে যাব, হ্যাঁ, বা কোয়ালিফাই করার পরে এটা আমরা কতটুকু রিলেট করতে পারি? মানে অবভিয়াসলি যেটা একটা প্রফেশনাল ডিগ্রি কিছুটা রিলেট করা যায়, বাট জাস্ট এটা কি আমাদের কনসেপ্টের জন্য, নাকি স্যার একদম হুবহু মানে আমরা ওইভাবে ফর্মুলা গুলো ইউজ করবো, দেন হচ্ছে বা যেভাবে কাজগুলো করতে শিখতেছি, নাকি স্যার ওই যে আমরা যখন আমরা আর্টিকেল শিপে যাব, হ্যাঁ, ওখানেও মানে একটু ডিফারেন্স পাবো, আর ওইখানে আরো অনেক কিছু শেখার বাকি আছে, মানে এটা জাস্ট একটু থিওরিটিক্যাল পার্ট, জাস্ট এমন কিছু কিনা? উম, আপনি যদি কাইন্ডলি একটু বলতেন যে এখন কোথায় পড়ছেন এবং কোন বিষয়ে, স্যার তাহলে স্যার আমাদের আম সুবিধা। স্যার আম তানভীর ইসলাম, স্যার আম ফ্রম বাংলাদেশ ইউনিভার্সিটি প্রফেশনাল বিউপি, আমি বিবিএ জেনারেলে আছি স্যার, আমি থার্ড ইয়ার আর কি স্যার। ওকে, গুড। সো যেটা হয়েছিল, দেয়ার ইজ ডিফারেন্ট পার্ট। When you are a student of university, you are learning theoretical. Okay. So when you are admitted as a student, article student in a firm, so you go through a rigorous practice under supervision of partner, senior manager, and senior article students. So at that time, you will take the rigorous uh, কি বলবো এটাকে, আপনি আসলে প্র্যাকটিক্যাল এক্সাম্পল গুলো পাবেন। সো ইটস অ্যান অপরচুনিটি যে আপনি যখন কোন একটা প্রতিষ্ঠানে অডিট করতে যাবেন, সো ফার্স্ট অফ অল তিনটে পার্ট আমি যদি ভাগ করি আমার সোফার নলেজ, সেটা ইউনিভার্সিটিতে আপনার ফোকাস করা উচিত যে যে টপিক গুলো পড়তেছেন সেই টপিক গুলো ক্লিয়ারলি পড়া। ক্লিয়ারলি পড়ার ভিতরে একটা দুইটা জিনিস আছে, একটা হলো এক্সামে ভালো সিজি ক্যারি করার জন্য পড়া, আর একটা হলো প্রত্যেকটা টপিক আন্ডারস্ট্যান্ড করে তারপর পড়াশোনা করা। সো এতে কি হবে, যখন আপনি যখন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবেন, সো এই একাডেমিক রেজাল্ট তখন আপনার জন্য ভাইটাল না, বাট নলেজটা আপনার জন্য ভাইটাল। সো তার মানে কি আপনি ভালো রেজাল্ট করবেন না? না। সো ভালো রেজাল্ট আপনাকে বিভিন্ন প্রতি ধাপে ধাপে আপনাকে হয়তো বা এটা সাহায্য করবে। সো একাডেমিক পড়ার সময় আপনাকে যেরকম সিজিপিএ ভালো করা এবং প্রত্যেকটা জিনিস আন্ডারস্ট্যান্ড করে পড়াশোনা করা, তার মানে কি আপনি ওই কনসেপ্টটা আপনার ভিতর বিল্ড হইলো। সো দেন আপনি যখন ফার্মে আসবেন তখন রোলটা হবে এরকম যে আপনি হাতে কলমে শিখবেন। সো শিখবেন হলো অডিট পয়েন্ট অফ ভিউ থেকে, এবং তখন আপনি দেখবেন যে আরেকজন কাজ করতেছে, সে আসলে কিভাবে কাজ করতেছে, তাহলে এবার আপনি কিভাবে আন্ডারস্ট্যান্ড করবেন যে সে আসলে কি কাজ করতেছে। সে এই সি এর নলেজ, পাস্ট এক্সপিরিয়েন্স এবং রিনিউয়েবল নলেজ, তখন আপনি যখন প্র্যাকটিক্যালি যাবেন তখন কি করবেন, যে কোনো জিনিস খেয়াল করে দেখেন, একটা হলো প্রসেস আন্ডারস্ট্যান্ড করা, যে আসলে এই প্রসেসটা কিভাবে চলতেছে, প্রসেস আন্ডারস্ট্যান্ড করা, এবং সেই প্রসেসের কোন কোন জায়গায় গ্যাপ আছে, এই গ্যাপ আইডেন্টিফাই করার জন্য আপনাকে কি করতে হবে, তাহলে স্ট্যান্ডার্ড জানতে হবে যে প্রসেসের আসলে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস কি, আর অ্যাকচুয়ালি এখানে কোথায় কিভাবে কাজ হচ্ছে এবং ডেভিয়েশনটা কোথায়। এই ডেভিয়েশনটা আইডেন্টিফাই করা, দেন হলো রিকমেন্ডেশন করা। সো অডিট যখন করবেন তখন আপনাকে অনেকগুলো বিষয় মাথায় রাখতে হবে যে আসলে অডিট প্রসিডিউর কি, অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট গুলো কিভাবে হবে। সো অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট গুলো বা অডিট গুলো হয়তো আপনি ইউনিভার্সিটি থেকে শিখতেছেন। এই যে যত ধরনের অ্যাকাউন্টিং বলেন, অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং, সরি কস্ট অ্যাকাউন্টিং বলেন, ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং বলেন, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং বলেন, তারপরে অ্যাডভান্স ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং বলেন, এগুলো টোটালটাই আপনি, তারপরে বিজনেস ম্যাথ, স্ট্যাটিস্টিক্স, অপারেশনাল, ইকোনমিক্স, যাই শিখতেছেন এই টোটালটাই শিখতেছেন হলো থিওরিটিক্যাল। সো এইগুলো আপনার প্র্যাকটিক্যালি যে কাজে লাগবে। সে ফর এক্সাম্পল আমি যদি আপনাদের বলি, আপনারা তো বিজনেস ম্যাথ করতেছেন না, বিজনেস ম্যাথ বিজনেসের সাথে কিভাবে রিলেটেড, কোন একটা এক্সাম্পল দিয়ে বলতে পারবেন কেউ? ধরেন এইটা হলো, আপনি আর যেহেতু ওই যে কোশ্চেন করছেন এই জন্য আমি বলতেছি। স্যার, ওই যে যেমন ধরুন ইনভেন্টরির সাপ্লাই চেনের ক্ষেত্রে দেখুন, দেখা যায় আমাদের ইনভেন্টরি কতটুকু রাখা উচিত, এগুলো স্যার প্রোডাকশনটা কতটুকু করা উচিত ডিমান্ড মিট করার জন্য। আহ তারপরে লিনিয়ার প্রোগ্রামিং পড়েছিলাম স্যার বিজনেস ম্যাথে, যে যেরকম ধরেন লিনিয়ার প্রোগ্রামিং করছেন, তারপরে জিওমেট্রিক করছেন, জি তারপরে স্যার। ম্যাট্রিক্স করছেন, তারপর লগ করছেন, ইয়েস স্যার। করছেন এগুলো। ইয়েস স্যার। ইয়েস স্যার। এরকম ধরেন লগ, আপনি ধরেন একটা টাকা 100 টাকা ব্যাংকে ডিপোজিট করলেন। সো ব্যাংক বললো যে না, 5 ইয়ার, আফটার 5 ইয়ার্স এই টাকাটা ডাবল হবে। ঠিক আছে। সো আপনার এই জায়গায় ইন্টারেস্ট বের করতে হইতে পারে না? ইয়েস স্যার।
তারপর আপনার বললো যে আপনি 100 টাকা রাখবেন 5 ইয়ার্সে, সো এই জায়গায় রেট অফ ইন্টারেস্ট হলো 10%। এই টাকা ডাবল হবে কত বছরে? তো আপনার বছর বের করতে হইতে হবে না, ইয়ার ডিউরেশন। জি স্যার। তখন এই জায়গায় লগের ব্যবহার আছে, এন্টি লগের ব্যবহার আছে, যেটা দিয়ে আপনাকে বের করতে হয় যে কিভাবে ইয়ার বের করতে হয়। সো তার মানে কি প্র্যাকটিক্যালি এগুলো ইম্প্যাক্ট আছে। তারপর ইন্টিগ্রাল ক্যালকুলাস, ডিফারেন্ট ক্যালকুলাস, এগুলো করছেন না? জি স্যার। ক্যালকুলাস করছেন না? জি যদি স্যার। বিজনেস ম্যাথ পার্ট 1 পার্ট 2 করে থাকেন তাহলে তো ক্যালকুলাস করার কথা। সো এগুলোরও প্র্যাকটিক্যাল ইম্প্যাক্ট আছে। সো ইউনিভার্সিটিতে আসলে আপনি তখন যাবেন বিভিন্ন প্রতিষ্ঠানে অডিট করতে, তখন বিভিন্ন ধরেন যে ম্যানেজার, সিএফও, জিএম, এজিএম এবং ওই প্রতিষ্ঠানের আন্ডারস্ট্যান্ড করা বিজনেস এবং তারা কিভাবে রেকর্ড কিপিং রাখে এবং সেটা আন্ডারস্ট্যান্ড করে তারপর অডিট করা এবং সেই অডিটের থেকে ফাইন্ডিংস বের করে এটাকে সার্টিফাই করা। সো অডিট রিপোর্ট লেখা, ম্যানেজমেন্ট রিপোর্ট লেখা, সো অপরচুনিটি টু লার্ন সামথিং ডিফারেন্ট। এবার আসেন হলো প্র্যাকটিক্যালি যখন জবে যাবে। সো ধরেন আপনি যখন স্টুডেন্ট তখন আপনার কাছে এখন মনে হচ্ছে যে আপনি যেটা শিখতেছেন এটা আসলে প্র্যাকটিক্যালি কতটুকু কাজে লাগবে। জি স্যার। তো বিজনেসে যখন ডিসিশন নেয়, ধরেন সে ফর এক্সাম্পল যদি আমরা ক্লাস থেকে এই জিনিস ডিসকাস করতেছি, সো দ্যাট বি গুড ফর ইউর ফিউচার রেফারেন্স। ধরেন আপনি একটা প্রতিষ্ঠানে জব নিছেন, রিসেন্টলি কোয়ালিফাই করে জয়েন করছেন। সো তার মানে ওই প্রতিষ্ঠানের বোর্ড অফ ডিরেক্টরস বা ম্যানেজমেন্ট, সিএফও, এমডি এরা কি চিন্তা করবে? যে আপনি লেটেস্ট নলেজ গুলো অ্যাবজর্ব করে আসছেন, তাই তো? ইয়েস স্যার। সো তখন আপনাকে বললো সে 100 কোটি টাকার একটা নতুন প্রজেক্ট নেবে, কি করবে? বাংলাদেশ থেকে সে বিমান তৈরি করবে। এখন আপনি অ্যাজ এ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা ইয়ং প্রফেশনাল আপনার বললো যে আমি এই জায়গায় 1,000 কোটি টাকা ইনভেস্ট করে হেলিকপ্টার বানাইতে যাচ্ছি, বাংলাদেশে এখন তো কেউ হেলিকপ্টার বানায় না। সো আপনি এইটা প্রজেক্ট ফিজিবিলিটি আমাকে দেন, যে আমি 1,000 কোটি টাকা দিয়ে বানাইলে এই প্রজেক্টটা যদি আমি নিই, 1,000 কোটি টাকা যদি এখানে ইনভেস্ট করি, আমার এই ইনভেস্টমেন্ট করা উচিত কিনা এবং এটা আমি ইনভেস্টমেন্টটা করব কিনা, এই অ্যানালিসিসটা আপনি আমাকে করে দেন। সো অ্যাজ এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট আপনার তখন কি করতে হবে? এই প্রজেক্টের ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস করতে হবে, ভিজিবিলিটি দেখতে হবে, তারপরে সুইটেবিলিটি দেখতে হবে, অ্যাকসেপ্টেবিলিটি দেখতে হবে। সো আপনি ইনভেস্টমেন্ট করবেন সেটার ফোরকাস্ট করতে হবে যে আসলে আমি তাহলে কয়টা বিমান হেলিকপ্টার নিয়ে শুরু করব। তো এক্সিস্টিং যে হেলিকপ্টার গুলো আছে সেগুলোর কস্ট কত, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট কত হবে, ওয়ার্কিং ক্যাপিটাল কত লাগবে, ক্যাশ ফ্লো কিভাবে আসবে, রেভিনিউ কিভাবে আসবে, এই জায়গায় রিলেটেড কস্ট কি হবে। সো এই টোটাল জিনিসটাই কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে হবে, করতে হবে না? আবার ধরেন এরকম আছে যে আপনি একটা প্রতিষ্ঠান আপনাকে নিয়োগ দিল, সো এই জায়গায় দেখা গেল যে তারা স্ট্রাকচার্ড ওয়েতে কোম্পানি ডাটাগুলো মেনটেন করে নেয়, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করে নেয়। সেটা ছিল কি, ধরেন ফ্যামিলি ওন কোম্পানি আছে না অনেক, ওয়ার্ল্ডে কিন্তু অনেক কোম্পানি আছে ফ্যামিলি ওন কোম্পানি, যেগুলো কিন্তু এমএনসি অনেক বড় বড় আছে। সো বাংলাদেশেও ধরেন যে অনেক কোম্পানি আছে যে ফ্যামিলি ওন কোম্পানি। সো এই কোম্পানিতে ধরেন এক সময় ছিল বাবা বিজনেস করছে, ছেলে মেয়েরা আসছে তারা বিজনেস করছে, এরপর থার্ড জেনারেশন এসে হয়তো কোম্পানি ফর্ম করছে এবং তারা ভালো করতেছে। সো ওই বিজনেসে দেখা গেল যে তারা এতদিন হয়তো বা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট নিয়োগ দেয় নাই, এখন তাদের মনে হয়েছে যে না ঠিক আছে, আমার 500 কোটি টাকা বছরে, 1,000 কোটি টাকার বিজনেস, তাহলে আমি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট নিয়োগ দিই অথবা কস্ট ম্যানেজমেন্ট নিয়োগ দিই। সো এবার আপনার নিয়োগ দিছে, তার স্ট্রাকচার ওয়েতে ডাটা ইনফরমেশন মেনটেন করে নাই। এখন আপনাকে বলছে যে আপনি তো সবকিছুই জানেন, সো এইবার আমার এই কোম্পানির আনস্ট্রাকচার্ড কোম্পানিকে আপনি স্ট্রাকচার্ড ওয়েতে রাখেন, ডাটা মেনটেন করেন। সো প্র্যাকটিক্যাল কিন্তু এরকমই থাকে। আর একটা জিনিস লাস্টে বলে আমি আপনার উত্তরটা শেষ করতেছি। ধরেন বোর্ডে মিটিং শুরু হয়েছে, আপনি ওই জায়গায় একজন অ্যাকাউন্টেন্ট হিসেবে আছেন। সো এইবার ম্যানেজমেন্ট আপনার কাছে জানতে চাইতে পারে ইনস্ট্যান্ট যে আসলে আমরা যদি এটা ইম্পোর্ট করি তাহলে পরে ভ্যাট ট্যাক্স কত হবে এবং এটা আমাদের ইম্পোর্ট করা ঠিক হবে কিনা। এটা কি আমি এলসি এখনই মানে সাইড পেমেন্ট করব নাকি ডেফার্ড পেমেন্ট করব, এলসি করব নাকি টিটির মাধ্যমে আনবো, না কোন দেশ থেকে আনবো। সো আপনাকে কিন্তু ইনস্ট্যান্ট সলিউশন দিতে হবে যে স্যার এটা যদি আনেন তাহলে এই জায়গায় টেরিফ শিডিউলে এত আছে অথবা এরকম আছে, বা আমরা যদি এইভাবে আনি তাহলে পরে পেমেন্ট এখন করতে হবে, ডেফার্ট করলে এইভাবে হবে, এলসি কমিশন কি, এলসি মার্জিন কি।
সো আপনাকে আসলে তখন প্র্যাকটিক্যালি সলিউশন দিতে হবে এবং ইনস্ট্যান্ট। কিছু ক্ষেত্রে হয়তো আপনাকে ডাটা নিয়ে আপনি পরবর্তীতে আনসার করবেন, কিন্তু অনেক ক্ষেত্রে আপনাকে হয়তো ইনস্ট্যান্ট আনসার করবে। যারা প্র্যাকটিক্যালি জবে আছেন তারা আর একটু ভালো আন্ডারস্ট্যান্ড করতে পারতেছে। তো আপনার কাছে ম্যানেজমেন্ট তো ওই ইনফরমেশনটাই চাচ্ছে অ্যাজ এ মানে টেকনিক্যাল এক্সপার্ট হিসেবে। সো ডাক্তার যেরকম সলিউশন দেয়, সো এই ক্ষেত্রেও আপনার কাছেও এই সলিউশনটা এক্সপেক্ট করে। ওকে, এগুলো করতে হবে। ধরেন আপনি এখন জেবি দিচ্ছেন, এগুলো তো এখন ধরেন সফটওয়্যারও আছে। তো সফটওয়্যার তাহলে পরে প্রফেশনাল অ্যাকাউন্টেন্টের কাজ কি? প্রফেশনাল অ্যাকাউন্টেন্টের কাজ হলো এগুলো অ্যানালিসিস করা এবং সেগুলোরে ইন্টারপ্রেট করা এবং প্রপারলি রেকর্ড কিপিং করা এবং প্রপারলি ইনফরমেশন ডিসেমিনেট করা। ওকে, সো তানভীর ইসলাম, আপনি বোধহয় আনসার। জি স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। স্যার আসসালামু আলাইকুম। স্যার আপনার মাইকটা স্যার মিউটেড। কিছু শোনা যাচ্ছে না স্যার। সো কস্ট অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে যেটা আছে, কনসেপচুয়ালি একটু খেয়াল করেন। The management information systems provide information to assist management with planning, control and decision making. So management information system কি করে? আসলে ইনফরমেশন প্রোভাইড করে ম্যানেজমেন্টকে কি করার জন্য? অ্যাসিস্ট করার জন্য। একটা হলো প্ল্যানিং, কন্ট্রোল এবং ডিসিশন মেকিং। Then in general term, financial accounting is for external reporting, whereas cost and management accounting is for internal reporting. So এই জায়গায় যেহেতু এই কোর্সে আমাদের সার্টিফিকেট লেভেলে আপনাকে লিখতে হবে না, মানে রিটেন আনসার করতে হবে না, সো সেক্ষেত্রে কি পয়েন্টগুলো এবং কনসেপচুয়াল জায়গাটা ক্লিয়ার থাকাটা ইম্পর্টেন্ট। সো আমরা যদি বলি যে ম্যানেজমেন্ট ইনফরমেশনটা আসলে কি করে, ম্যানেজমেন্টকে মানে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম আসলে কি করে, ম্যানেজমেন্টকে ইনফরমেশন প্রোভাইড করে টু অ্যাসিস্ট কি করার জন্য? একটা হলো প্ল্যানিং, কন্ট্রোল এবং ডিসিশন মেকিং করার জন্য। আর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং কি জন্য করা হয়? ফর এক্সটার্নাল রিপোর্টিং করার পারপাসে। আর কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কি জন্য? ইন্টারনাল রিপোর্টিং এর জন্য। আর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড কস্ট অ্যাকাউন্টিং সিস্টেম বোথ রেকর্ড দ্য সেম বেসিক ডাটা, কারণ দুইটার ক্ষেত্রে কি সেম বেসিক ডাটা দিয়ে রেকর্ড করা হয়, but each set of records may analyze the data in a different way. So different way তে analyze করা যাইতে পারে। Ultimately financial results from both system can and should be recorded with each other. একটার সাথে আরেকটা একইভাবে রেকর্ড করা যায়। সো এই তিনটা পয়েন্টে নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? সো ইন্টারেক্টিভ হন, আপনাদের কোনো কোশ্চেন থাকলে সাথে সাথেই বলে। হ্যাঁ স্যার ক্যান এন্ড শুড বি রিকনসিল উইথ ইচ আদার, এটা যদি আমাকে বলতেন। রিকনসাইল কিভাবে হয়? যেরকম ধরেন আপনি কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করে আনছেন, তো ইম্পোর্ট স্টেজে আপনাকে ভ্যাট, ট্যাক্স, ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি, তো রেগুলেটরি ডিউটি, সো এগুলো দিয়ে রাখছে। সো এটা দিয়ে আপনি যখন কস্টিং করলেন, সো কস্ট করে একটা ভ্যালু ডিটারমাইন করছেন। আর ফাইন্যান্সিয়ালি তো এটা কি হয়েছে যে আপনার ইম্পোর্ট স্টেজে পারচেজ, তারপর যে কস্টটা এলসি তে বুক হয়েছে, এই টোটালটা দিয়ে আপনি ফাইন্যান্সিয়াল রেকর্ডও করছেন এবং তাকে এলসির পেমেন্টও দিচ্ছেন। সো কস্টের একটা ভ্যালু ডিটারমাইন্ড হবে আর ফাইন্যান্সিয়ালি রেকর্ডের একটা ভ্যালু ডিটারমাইন্ড হবে। সো এই কস্ট করার পরে এবং ওই ভ্যালুর সাথে দুইটার সাথে রিকনসাইল করতে হয়, মানে দেখতে হয় যে আপনি কস্টিং এ যদি এরকম হয়, সে ফর এক্সাম্পল আপনি কোনো একটা প্রোডাক্ট তৈরি করছেন, ধরেন মিষ্টি তৈরি করছেন, সুইট। সো এই জায়গায় আপনার কস্ট হয়েছে, আপনি ধরলেন যে যে পার কেজি কস্ট হলো 300
টাকা, কিন্তু আপনি যে যে ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি করছেন সেই ইনগ্রেডিয়েন্টের রেশিও আছে না, যে জায়গায় সুগার কতটুকু লাগছে, মিল্ক পাউডার কতটুকু লাগছে, ওয়াটার কত, লেবার কস্ট কত, তারপর আরো কি লাগে, ধরেন ফ্লেভার যদি ইউজ করে ফ্লেভার কত। সো এই টোটালটা দিয়ে একটা কস্ট আছে। সো এই কস্ট ডিটারমাইন করে দেখলেন যে আপনি যে পরিমাণ র মেটেরিয়াল ইম্পোর্ট করে মানে প্রকিউর করছেন এই টোটাল কস্টের সাথে মিলে না, তার মানে কি ফাইন্যান্সিয়াল ডাটার সাথে কস্টিং এর ডাটা মিল নাই। সো আপনাকে এটা মিল থাকতে হবে। স্যার বলেন। স্যার একটা আছে না যে যে ইচ সেট অফ রেকর্ডস মে অ্যানালাইজ দ্য ডেটা ইন আ ডিফারেন্ট ওয়ে, স্যার ওইটা বলতে কি বোঝাচ্ছে? ও, এটা ডিফারেন্ট ওয়েতে অ্যানালাইজ করা হইতে পারে। যেরকম ধরেন আপনি যদি ফাইন্যান্সিয়াল ডাটা দেখেন, কস্ট, আপনি হয়তোবা কস্ট করলেন যে আপনি একটা প্রোডাক্ট, সে ফর এক্সাম্পল আপনি হয়তোবা কোনো ড্রিঙ্কিং সিএসডি হয়তোবা এই যে ধরেন আছে না যে কোক, স্প্রাইট বা যেগুলো, অথবা এই যে ফ্রেশ কোলা, মোজো, এগুলো যে টাইপের, যে এই সিএসডি গুলো আপনি তৈরি করছেন, এই জায়গায় কস্ট পড়ে 10 টাকা। তো আরেকজন তৈরি করছে, তারও করে কস্ট পড়ে ধরেন 8 টাকা। সো আপনার তাহলে কি অ্যাক্রস দ্য ইন্ডাস্ট্রি কনসিডার করতে হবে, মানে ইন্ডাস্ট্রির ভিতর অন্য কোম্পানি কি করতেছে সেটা কনসিডার করতে হবে। এখন দেখেন, ধরেন আপনি কোনো প্রোডাক্ট 1 ইউনিট বিক্রি করেন মার্কেটে 20 টাকা, অন্য কোনো যদি সেলার সেই প্রোডাক্টটা 25 টাকা বিক্রি করতে চায়, তাহলে কি কনজিউমার এই প্রোডাক্টটা নেবে? নেবে না। কারণ সেম প্রোডাক্ট, সেম বেনিফিট, সেম ওয়েট, সবকিছুই। ধরেন 1 কেজি আটা কেউ যদি বিক্রি করে 50 টাকা, আর একজন যদি সেটা 60 টাকা চায়, তাহলে কেউ নিবে? ডিফারেন্সিয়েশন তো থাকতে হবে, নইলে পরে কেউ নিবে না। সো এক্ষেত্রে একরকম অ্যানালাইসিস। আর এক রকম অ্যানালাইসিস হলো কস্টের দিক থেকে। ধরেন আপনি যদি বাল্ক অ্যামাউন্টে পারচেস করে যদি করেন, ধরেন আপনার নিজের কোম্পানিতেই আপনি যদি 100 মেট্রিক টন প্রোডাকশন করেন 1 মাসে, তাহলে আপনার ফিক্সড কস্ট গুলো অ্যালোকেট হয়ে যাবে। তখন হয়তো পার ইউনিট কস্ট হবে দেখা গেল 10 টাকা, মানে 30 টাকা। বাট যদি আপনি 5 মেট্রিক টন তৈরি করেন, তাহলে দেখা গেল কস্ট আরো বেশি হবে, পার ইউনিট কস্ট। সো এইগুলো ডিফারেন্ট ওয়েতে অ্যানালাইসিস করে দেখা হয়। দ্যাটস ইট। ওকে স্যার, থ্যাংক ইউ। সো এই জায়গা আমরা সংক্ষেপে দেখি, what was the cost of goods produced and services provided that period, what was the cost of operating department last month, what revenues were earned last week. So কস্ট অ্যাকাউন্টেন্টের কাছে কি জানতে চাওয়া হয় অনেক ক্ষেত্রেই, যে আসলে যে প্রোডাক্টটা নর্মালি চিন্তা করেন, যে প্রোডাক্টটা তৈরি করা হয়েছে আজকে অথবা গতদিন বা যেটা, এটার কস্ট কত, পার ইউনিট কস্ট কত, এবং টোটাল যে প্রোডাকশন করা হয়েছে তার কস্ট কত, এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টের অপারেটিং কস্ট কত, অথবা লাস্ট মান্থে যেগুলো সেল করা হয়েছে তার কস্ট কত। সো কস্ট কি ইনকাট করছে এবং রেভিনিউ আর্ন করছে, ম্যানেজমেন্ট আসলে কি জাজ করে? ম্যানেজমেন্ট জাজ করে অ্যাসেস দ্য প্রফিটেবিলিটি অ্যাসেস করে, অ্যাপ্রোপ্রিয়েট সেলিং প্রাইস ডিটারমাইন করে, অ্যান্ড পুট এ ভ্যালু অন ইনভেন্টরি, এবং ইনভেন্টরির ভ্যালু ডিটারমাইন করে। সো কস্ট অ্যাকাউন্টিং এর ইনফরমেশন গুলো দিয়ে ম্যানেজমেন্ট আসলে কি করে? 3টে কাজ করে বেসিক্যালি। একটা হলো প্রফিটেবিলিটি অ্যাসেস করে, আর একটা হলো অ্যাপ্রোপ্রিয়েট সেলিং প্রাইস ডিটারমাইন করে, আর একটা হলো ইনভেন্টরির ভ্যালু ডিটারমাইন করে, whether র মেটেরিয়ালস, ওয়ার্কিং প্রোগ্রেস আর ফিনিশ গুডস। সো র মেটেরিয়ালস কিন্তু 3টা ফরম্যাটে থাকতে পারে। একটা কি সরি মানে ইনভেন্টরি 3টা ফরম্যাটে থাকতে পারে। সো একটা কি র মেটেরিয়ালস ফরম্যাটে, আর একটা আছে ওয়ার্কিং প্রোগ্রেস ফরম্যাটে, আর একটা হলো ফিনিশ গুডস হিসেবে। সো কিরকম, ধরেন যে কোনো কার্পেন্টার সে কিছু উড বা ওই লোয়ার যে আছে যে সে কাজ করছে, দেখা গেল যে ফার্নিচার তৈরি করবে, কিছু পার্ট তৈরি করছে, আর ফাইনালি দেখা গেলো কিছু ফিনিশ গুডস তৈরি করছে। তো মানে 3টে ফরম্যাটে থাকতে পারে। ওকে, so that is still held at the end of the period and for preparing a balance sheet of the company's assets, liabilities and determining the cost of material goods used or sold in a period. So এইটা হলো এরকম থাকে যে ফিউচারের এই ধরেন আপনি ইনভেন্টরি কস্টটা যদি ডিটারমাইন করতে ঠিক মতন ডিটারমাইন না করেন, তাহলে পরে আপনার অ্যাসেটের ভ্যালু ঠিক হবে না। কেন হবে না? কারণ হলো আপনি ধরেন আপনার কাছে 10 ইউনিট তৈরি করছেন, সো এর ভিতর
আপনি হয়তো বা 5 ইউনিট সেল করে দিছেন, কিন্তু বাকি 5 ইউনিটস আপনার ইনভেন্টরিতে আছে। সো এইটা কস্টে হিট করবে, এবং এটা কোথায় চলে যাবে? ইনভেন্টরি যেটা থাকবে সেটা আপনার অ্যাসেট। So what are the future cost of goods and service likely be? What information does management need to in order to make a sensible decision about future profits or cost? And what financial resources will be needed to fund future growth or activities? So cost accountant এর আসলে কাজ কি এবং কি করে, এটা আমরা এই পার্টটা দেখলাম। এখন বলেন কোনো কোশ্চেন আছে কিনা? অ্যাকচুয়ালি যদি আপনি চিন্তা করেন, কস্ট অ্যাকাউন্টিং এ ওই পার ইউনিটের কস্ট ডিটারমাইন করে। সেই কস্ট ডিটারমাইন করার জন্য বিভিন্ন কস্টিং মেথড আছে, সেগুলো হয়তো আমরা পরে দেখবো। সো এই মেথড গুলো দিয়ে সে কি করে, পার ইউনিটের গুডস অথবা সার্ভিসের কস্ট ডিটারমাইন করে। সো কস্ট ডিটারমাইন করলে আমরা তো আগে থেকেই জানি যে ওই যে প্রোডাকশন কস্ট কিভাবে বের করতে হয়, পার ইউনিটের কস্ট কিভাবে বের করতে হয়, সেটা হয়তো আরো ডিটেলস আমরা দেখবো। কিন্তু এক্ষেত্রে তার 3টে কাজই আসলে ম্যানেজমেন্ট তার কাছে জানতে চায়। একটা হলো অ্যাসেস দ্য প্রফিটেবিলিটি, আর একটা হলো সেলিং প্রাইস ডিটারমাইন করার জন্য, আর ইনভেন্টরি ভ্যালু ডিটারমাইন করার জন্য। সো স্যার কস্ট অ্যাকাউন্টিং, সরি বলেন। স্যার এখানে বলা আছে না যে পুট আ ভ্যালু অন ইনভেন্টরি, মানে ওরা কি ক্লাসে ওই যে অ্যানালাইজ করে টোরে মার্কেট প্রাইস অ্যানালাইজ করে টোরে লাস্টে ইয়ার এন্ডে ইনভেন্টরি ভ্যালু অ্যাসেস করে, মানে ডিটারমাইন করে? ডিটারমাইন ওইভাবে না, ধরেন আপনি হয়তো বা যে কোনো একটা আইটেম বলেন যে আপনি এই প্রোডাক্ট সেল করেন। তো যদি আপনি ট্রেডিং কোম্পানি হন, তার মানে কি আপনি পারচেস করবেন এবং সেল করবেন, প্রোডাকশন নাই কিন্তু। ধরেন আপনি কোনো রিটেল শপ, ঠিক আছে, তো আপনি কি করতেছেন, পারচেস করতেছেন এবং সেটা একটা প্রফিট মার্জিন অ্যাড করে সেল করে দিচ্ছেন, এটার একরকম। আর যদি এরকম হয় যে আপনি ম্যানুফ্যাকচারিং করেন, তার মানে কি আপনাকে বিভিন্ন ধরনের র মেটেরিয়ালস পারচেস করতে হচ্ছে, তারপরে এটা কনভার্সন করে এফজিতে কনভার্ট করতে হচ্ছে, তারপর এটা মার্কেটে সেল করতে হচ্ছে। সো এই প্রোডাক্টটা প্রডিউস করতে যে কস্ট, তাহলে আপনাকে কস্ট ডিটারমাইন করতে হবে। তো সেক্ষেত্রে কি থাকতে পারে, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট আদার এক্সপেন্সেস, তার সাথে প্রাইম কস্টের সাথে আপনার ফ্যাক্টরি ওভারজোর করে ফ্যাক্টরি কস্ট বের করলেন, বা প্রোডাকশন কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। এরপর আপনার ওয়ার্কিং প্রোগ্রেস ওপেনিং ক্লোজিং, ফিনিশড গুডস ওপেনিং ক্লোজিং, এগুলো যোগ করলে তারপর আপনি হয়তো একটা প্রোডাক্টের ফিনিশড কস্টের টোটাল প্রোডাকশন কস্ট বের করলেন পার ইউনিট। সো এর ভিতর কিছু কস্ট আছে ভেরিয়েবল, কিছু কস্ট আছে ফিক্সড। সো আবার এরপর মানে এটাও ডিপেন্ড করে যে আপনি আসলে কোন মেথডে কস্টিং করবেন, অ্যাবজর্পশন কস্টিং নাকি ভেরিয়েবল কস্ট, কোন মেথডে আপনি আসলে মার্জিনাল কস্টিং, কোন মেথডে আসলে কস্টিংটা করবেন। অনেক ক্ষেত্রে ধরা হয় যে শুধুমাত্র ভেরিয়েবল কস্ট দিয়েই আপনি কস্ট ডিটারমাইন করবেন, তাহলে একরকম ইউনিট কস্ট দাঁড়াবে। আর যদি না হয় যে ফ্যাক্টরি ফিক্সড কস্টটাও আপনি প্রোডাক্ট কস্ট হিসেবে কনসিডার করবেন, তাহলে আরেক রকম কস্টিং হবে। সো এটা আমরা হয়তো ধাপে ধাপে দেখবো। সো কস্ট অ্যাকাউন্টিং অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। সো কস্ট অ্যাকাউন্টিং আসলে কি কাজ করে, আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আসলে কি কাজ করে? সো অরিজিনালি কস্ট অ্যাকাউন্টিং dealt with ways of accumulating historical cost and of charging those costs to units of output to departments in order to establish inventory valuation, profit or losses and balance sheet items. সো ইনভেন্টরির ভ্যালুটা ইম্পর্টেন্ট এই কারণে, কারণ দেখেন আমরা যে কস্ট অফ ইউজড অথবা কস্ট অফ সেলস যেটা বের করি, সেখানে আসলে কি করা হয় বলেন তো? ওপেনিং ইনভেন্টরি অ্যাট পারচেস লেস ক্লোজিং ইনভেন্টরি, এখান থেকে তো কস্ট অফ সেলস বের করা হয়। সো ওইটা যদি এরকম হয় যে ইনভেন্টরি ভ্যালু যদি সঠিক না হয়, তাহলে আপনার এই কস্ট অফ সেলস এর ভ্যালুও সঠিক হবে না, সেক্ষেত্রে প্রফিটও কম বেশি দেখাবে, প্রপার ইনফরমেশন রিফ্লেক্ট হবে না। So it has since been extended to planning, control, and decision making. So that the cost accountant is now able to answer both sets of questions, identify environment role and provision for the management information.
সো বেসিক্যালি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কি করে? প্রোভাইড অফ ইনফরমেশন টু অ্যাসেস ম্যানেজমেন্ট, প্ল্যানিং, কন্ট্রোল অ্যান্ড ডিসিশন মেকিং। সো বোথ ক্ষেত্রেই দেখেন কস্ট অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর রোল কিন্তু মোরাললেস সিমিলার। কিরকম? প্ল্যানিং করা, কন্ট্রোল করা এবং ডিসিশন মেকিং করা। ঠিক আছে? সো কস্ট অ্যাকাউন্টিং শুধুমাত্র যে ম্যানুফ্যাকচারিং এ ইউজ হবে, নট লাইক দ্যাট। এটা সার্ভিস ইন্ডাস্ট্রিতেও ইউজ হয়, গভর্নমেন্ট ডিপার্টমেন্টে ইউজ হয়, তারপর নট ফর প্রফিট অর্গানাইজেশনও ইউজ হয়। So when a manufacturing operation itself, the cost accounting system should be applied not only to manufacturing operation but also to the administration, selling and distribution, research and development. So একই কথা বারবার ঘুরে ফিরে আসতেছে যে চারটা জিনিস আছে যে cost accounting is concerned with providing information to assist the following. কি কি? So establishing inventory valuation, profits or losses and balance sheet items, প্ল্যানিং, কন্ট্রোল, আর একটা হলো কি ডিসিশন মেকিং। সো এই ডিসিশনটা প্রাইসিং ডিসিশনও হতে পারে। সো একটা জিনিস এই জায়গা থেকে যদি আমরা দেখি, এই স্যার টোটালটাতে, হ্যাঁ স্যার বলেন। কস্ট অ্যাকাউন্টিং আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট কি একই? সো কস্ট অ্যাকাউন্টিং এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং একই না। সো কস্ট অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে স্পেসিফাই করা আছে যে এটা কি করবে, ইনভেন্টরি ভ্যালুয়েশন, ভ্যালু ডিটারমাইন করবে, যেটা কিনা পরবর্তীতে প্রফিট অ্যান্ড লস এবং ব্যালেন্স শিটের রিফ্লেক্ট করবে। আর একটা হলো প্ল্যানিং করতে ইনফরমেশন প্রোভাইড করে, কস্ট কন্ট্রোল করতে ইনফরমেশন প্রোভাইড করে এবং ম্যানেজমেন্টের ডিসিশন মেকিং করতে ইনফরমেশন প্রোভাইড করে। আর ম্যানেজমেন্ট ইনফরমেশনটা সোললি ফর ম্যানেজমেন্ট পারপাস। সো ম্যানেজমেন্ট যে কোনো টাইপের ইনফরমেশন চাইলেই সেটাই, যদি আপনি অ্যাকাউন্টিং কনসেপ্ট দিয়ে ইউজ করেন তাহলে সেটাই হলো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। সো সেম এটাও বলা যাবে না। ওকে, জি স্যার। বাট যদি আপনি বলেন যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এন্ড কস্ট অ্যাকাউন্টিং, দেয়ার ইজ এ ডিফারেন্স। ঠিক আছে? বিকজ পারপাসটা ডিফারেন্স থাকে। স্যার বলেন। স্যার সিএ আর সিএমএ এই দুইটা প্রফেশনের মেইন ডিফারেন্সটা কি, মানে তাদের কাজের ক্ষেত্রটার মধ্যে পার্থক্যটা কি? আপনি তো আমার খুব মানে সহজে কঠিন কোশ্চেন করে ফেলছেন। সো বেসিক্যালি যদি আপনি চিন্তা করেন, প্রত্যেকের অবজেক্টিভস কিন্তু ভেরি ডিফাইন্ড। ঠিক আছে? সো প্রত্যেকে আছে না জি স্যার। যে কলেজ তো আছে, তাহলে ইউনিভার্সিটি দরকার কি? আবার ধরেন কি বলে যে স্পেশালাইজড, এটা কেন স্পেশালাইজড? যেরকম ধরেন মানে এমবিবিএস কিন্তু সবাই ডাক্তার হয় না, ধরেন ঢাকা মেডিকেল থেকে, যে মেডিকেল থেকে পড়ুক, সো এমবিবিএস সবাই ডাক্তার। স্পেশালিস্ট কিন্তু পরে নেয় এফআরসিএস, এফসিপিএস, এই ডিগ্রি নেয় না। তো FCPS পরে করে। এগুলো করে কি জন্য? যে সে আসলে পার্টিকুলার ওই টপিকটাতে স্পেশালাইজ। সো সিএম এর ক্ষেত্রে যেটা থাকে যে যদিও কস্ট এবং ম্যানেজমেন্ট সিএম এর এলাবোরেশনের ভিতরে আছে কস্ট এবং ম্যানেজমেন্ট। সো কস্ট অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ এটা মানে এক্সপার্ট। আর চার্টার্ড অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে যেটা থাকে যে ফাইন্যান্সিয়াল এবং স্ট্যাটুটরি রেগুলেট অডিট এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিপোর্ট, এই টাইপের ফোকাস বেশি থাকে। সো এখন হয়তোবা এরকম আছে যে তাহলে কি যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তারা কি কস্ট অ্যাকাউন্টিং বা এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং করছে না? করছে, কারণ হলো রিলেভেন্ট নলেজ তো থাকে। আর যখন আপনি একটা ডিসিশন মেকিং করতে যাবেন তখন আসলে আপনাকে শুধুমাত্র এই কস্ট অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এইগুলো নিয়েই পড়ে থাকলে হয় না। ধরেন আপনি একটু আগে যে এক্সাম্পলটা বলতেছিলাম
যে কোন একটা জায়গায় মানে 100 কোটি টাকা ইনভেস্টমেন্ট করবে, ফ্যাক্টরি করবে। এখন ম্যানেজমেন্ট আপনার কাছ থেকে ডিফারেন্ট টাইপের ইনফরমেশন জানতে চাবে। কিরকম? এই ইনভেস্টমেন্ট করবে কি করবে না, এই মেশিনে কি প্রোডাকশন হবে, আউটপুট ইনপুট, এগুলো তো কে জানবে? অপারেশন জিএম বা অপারেশনের যে, কিন্তু ম্যানেজমেন্ট আপনার কাছে জানতে চাবে। এই মেশিন চালাইলে কতটুকু ইলেকট্রিসিটি কনজিউম করবে, কতটুকু গ্যাস কনজিউম করবে, এবং ইউটিলিটি কস্ট কত হবে, এবং পার ইউনিটে এই কস্টটা কতটুকু হবে, এইটাও আপনার কাছে জানতে চাবে। ইলেকট্রিসিটি কস্ট কত হবে, এইটাও আপনার কাছে জানতে চাবে। তার মানে আপনাকে ওই মেশিন সম্পর্কে ধারণা নিতে হবে। কতজন ম্যান পাওয়ার, এই মেশিন অপারেট করতে গেলে কি পরিমাণ ম্যান পাওয়ার দরকার হবে, এই লেবার কস্ট, এটাও ম্যানেজমেন্ট আপনার কাছে জানতে চাবে। তারপর এটা থেকে প্রোডাকশন কত বছর পর্যন্ত প্রোডাকশন দেওয়া যাবে, তার মানে কি আপনি কি ডেপ্রিসিয়েশন বের করতে গেলে এই মেশিনটা ইউজফুল লাইফ কত, আর কতদিন ইউজ করা যাবে, এবং কি আউটপুট দিবে, এটার ক্ষেত্রে মেজর ওভারহ্যালিং করার দরকার আছে কিনা, এটাও আপনার কাছে জানতে চাবে। এই জায়গায় ইঞ্জিনিয়ার মেশিন অপারেট করার জন্য ইঞ্জিনিয়ার লাগবে, এটাও ম্যানেজমেন্ট আপনার কাছে জানতে চাবে। এই প্রোডাক্টটা রান করতে গেলে কোনো সফটওয়্যার লাগবে কিনা, সেই সফটওয়্যার যদি করতে হয়, সেই সফটওয়্যার কোম্পানির সাথে নেগোসিয়েশন করার জন্য আপনারে বসাই দিবে। সো আইটির নলেজ দরকার, মেশিনের নলেজ দরকার, তারপর আপনাকে কি বলবো, সফটওয়্যারের নলেজ দরকার। ধরেন যে এখন কি হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ব্লকচেইন, তারপর আরো যেসব লেটেস্ট টেকনোলজি গুলো আসতেছে, এগুলো কিন্তু প্রতিনিয়ত ইউজ হচ্ছে না? আপনি আপনার মনের অজান্তেই কিন্তু এই প্রসেসের ভিতর চলে যাচ্ছে। সো আমরা কোথায় ছিলাম যেটা? আচ্ছা, ফাইন্যান্সিয়াল, তাহলে আমরা স্যার এটা এই চ্যাপ্টার, পেজটা জাস্ট শুরু করছিলেন স্যার, পেজটা শুরু হয়েছিল। ওকে। সো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ভার্সেস কস্ট অ্যাকাউন্টিং। সো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে আমরা চ্যাপ্টার নাম্বার 1 দেখতেছি, হ্যাঁ। সো আপনাদের একটা জিনিস করবেন, সেটা আগে বলে দিই, সেটা হলো এই বই, ফার্স্ট এই বইটা প্রথম থেকে খুব সুন্দর করে রিডিং করবেন। রিডিং পড়ার সময় আপনার কাছে যেটা মনে হবে ইম্পর্টেন্ট, সেই লাইনটাই আপনি মার্ক করবেন। সো মার্ক করে সেই জিনিসগুলো বারবার আরেকবার রিডিং করবেন। সো দেন যেগুলো ইম্পর্টেন্ট টপিক, সেগুলো আপনার সামনে চলে আসবে। ঠিক আছে? খুব বেশি ধরেন চ্যাপ্টার 1-এ 7টা টপিক আছে। সো 7টা টপিকের ভিতর প্রথমটা হলো এই যে শুরু করছি আমরা, যে কস্ট অ্যাকাউন্টিং। ওকে। জি So স্যার। financial accounting versus cost accounting. So financial accounting and cost accounting system is both record the same basic data for income and expenditure, but each set of records may analyze the data in different way. This is because each system has a different purpose. So financial accounting এর একটা পারপাস আছে এবং cost accounting এর একটা পারপাস আছে। Financial accounts are usually prepared for stakeholders external to an organization, shareholder, bank, customers, suppliers, HR, revenue, customs and employee. তার মানে স্টেক হোল্ডারের জন্য, স্টেক হোল্ডার এক্সটার্নাল টু অ্যান অর্গানাইজেশন, অর্গানাইজেশনের এক্সটার্নাল যে স্টেক হোল্ডার, তাদের জন্য ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টসটা তৈরি করা হয়। আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস টোটালি তৈরি করা হয় কি জন্য? ফর ইন্টারনাল ম্যানেজার অফ অ্যান অর্গানাইজেশন। কিন্তু এই টোটাল জিনিসটা করার জন্য যে ডাটাটা ইউজ করা হয়, এটা ছিল হলো সেম ডাটা। তো এবার যদি আমরা দেখি, সো এখন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস এর যদি আমরা ডিফারেন্সটা দেখি, তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস ডিলস দ্য পারফরমেন্স অফ অ্যান অর্গানাইজেশন
over a defined period includes its cash flow and state of affairs at the end of that period. Our management accounts are used to aid management to record, plan, and control the organization activities and to help the decision-making process. So financial accounts আসলে financial performance এবং financial positions এবং cash flow এইগুলো তিনটা এবং মানে কমপ্লিট সেট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেগুলো থাকে এই ইনফরমেশন গুলো প্রোভাইড করার জন্য। আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস তো আগেই বলছি প্ল্যানিং, কন্ট্রোল এবং ডিসিশন মেকিং এর জন্য হেল্প করে। সো বাংলাদেশে কি লিমিটেড কোম্পানির জন্য আর একটা এখন আছে যে পাবলিক ইন্টারেস্ট এন্টিটি। সো এইগুলোর ক্ষেত্রে অ্যাজ পার এপারসি তো আপনার নাম শুনছেন, এপারসির অনুযায়ী যে পাবলিক ইন্টারেস্ট এন্টিটির ক্ষেত্রেই আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করা প্রয়োজন বাই ল। আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টের তো কোনো লিগাল রিকোয়ারমেন্ট নেই। সো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস এর ক্ষেত্রে আইএফআরএস অনুযায়ী আপনাকে রিলেভেন্ট অ্যাক্ট, রুলস, রেগুলেশন অনুযায়ী আপনাকে এটা ডিটারমাইন করতে হয় কিভাবে প্রিপেয়ার করবেন এবং কিভাবে প্রেজেন্ট করবেন। আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে ইন্টারনালি যে ফরম্যাটে ম্যানেজমেন্ট দেখে অভ্যস্ত বা দেখতে চায় সেই সিস্টেম বা ফরম্যাটেই ইউজ করা যাইতে পারে। সো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস অনেক ক্ষেত্রে এই হিস্টোরিক্যাল ডাটার উপর ডিপেন্ড করে, কিন্তু সব সময় না। তবে এক্ষেত্রেও কিছু অ্যাজাম্পশন, ফিউচার ফোরকাস্টও ডিপেন্ড আসে। But management accounts can focus on a specific area, organization activities, operating department, individual sites, and business stream. So total time management ke decision making e aid করার জন্য ইউজ হয়। সো ফাইন্যান্সিয়াল ইনফরমেশন গুলো থাকে মনিটরি নেচারের, আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট যেগুলো থাকে সেগুলো নন মনিটরি মেজার্স। এক্সাম্পল ধরেন কত টন প্রোডাকশন করলো, মান্থলি মেশিন আওয়ার্স কত, মাইলস ট্রাভেলিং কত। সো টোটালটা আসলে পারফরমেন্স ইন্ডিকেট করার জন্য। সো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস হিস্টোরিক্যাল ডাটা রিপ্রেজেন্ট করে। আর ম্যানেজমেন্ট ইনফরমেশন বোথ হিস্টোরিক্যাল এবং ফিউচার ডাটাকেও ফিউচার প্ল্যানিং টুল হিসেবেও কাজ করে বাজেট এবং ফোরকাস্টের জন্য। ঠিক আছে। সো এই জায়গায় আমরা কতগুলো পার্থক্য দেখলাম, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এবং কস্ট অ্যাকাউন্টিং নিয়ে। আইএফআরএস কি? আইএফআরএস ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। যেই আমরা যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা তৈরি করি, আপনারা যে এখন এই যে ইউনিভার্সিটিতে বা এসে যেগুলো পড়ছেন, সো এইগুলোতে দেখা যায় যে আপনি হয়তো কোনো পার্টিকুলার বই পড়তেছেন। জাস্ট এ মিনিট। সো আপনার আমরা যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করি, সো নর্মালি তো আপনারা কি করছেন যে কোশ্চেন একটা দিয়ে দিছে, কোশ্চেনের নিচে কিছু অ্যাডজাস্টমেন্ট দিয়ে দিছে যে ইনকাম স্টেটমেন্ট প্রিপেয়ার করো, ব্যালেন্স শিট প্রিপেয়ার করো। কিন্তু এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা তৈরি করতে হয় আইএস এবং আইএফআরএস বেস। এই আইএস এবং আইএফআরএস হলো ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। এই স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে হবে। আইএসও আছে, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। সো এটার উপর বেস করে আপনাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে হবে। স্যার এটা কি কোনো লয়ের মতো? এটা হলো প্রিন্সিপাল বেস স্ট্যান্ডার্ড। আপনার এই যে ধরেন যে ইনভেন্টরি ভ্যালু কিভাবে হবে এবং কিভাবে ডিটারমাইন করবেন, কিভাবে রিপোর্টিং করবেন, এটা কোথায় বলা আছে? আইএস 2-তে, আইএস 7 ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস। সো এই ক্যাশ ফ্লো করেন না আপনারা? আপনি এমনি কোথায় আছেন এখন? স্যার আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ফার্স্ট ইয়ারে। ওকে। সো আপনি এসএসসি ইন্টার কি ছিল? কমার্স? জি স্যার। ক্যাশ ফ্লো করছেন না? জি স্যার। এই ক্যাশ ফ্লো করতে হইলে পরেও ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী করতে হবে। এবং আইএস 7 যে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো,
সেই ওই জায়গা বলে দিছে যে ক্যাশ ফ্লো আপনাকে কিভাবে করতে হবে এবং কিভাবে রিপ্রেজেন্ট করতে হবে। বুঝতে পারছেন? জি স্যার। সো এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এবং কস্ট অ্যাকাউন্টিং নিয়ে? জি না স্যার। ওকে। সো এই জায়গায় আরেকটা জিনিস আছে আপনাদের, আরেকটা বলে দিই। সেটা হলো এই কোশ্চেনটা যেটা করছেন এটা ওই বইতে দেখলে দেখবেন যে আছে আহ তো অ্যাকচুয়ালি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম আসলে কিভাবে কাজ করে এইটা বলেন তো। ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম আসলে কি কাজ করে তাহলে? আমরা তো ম্যানেজমেন্ট ইনফরমেশন পড়ছি না। সো ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম আসলে কি কাজটা করে? সো ম্যানেজমেন্ট ইনফরমেশন যে কাজটা করে সেটা হলো ইন্টারনাল যে ম্যানেজার তাদের ডিসিশন মেকিং এর জন্য ইনফরমেশন প্রোভাইড করে। সো আপনি এই যে কি একজন এজাজ শিকদার যে কথাটা বলছেন এটা ইম্পর্টেন্ট। এখন থেকে একটা জিনিস ভালো করে শুরু করে নেয়া, হয়তো আপনারা যারা দেখবেন হয়তো বা ধাপে ধাপে, সেটা হলো যে আমরা যে ইনকাম স্টেটমেন্ট বলি না, ইনকাম স্টেটমেন্ট। সো স্যার এটা কিন্তু আইএফআরএস এ বলছে না, আইএফআরএস বলছে না এটা ইনকাম স্টেটমেন্ট না, এটাকে বলতে হবে স্টেটমেন্ট প্রফিট অর লস আর এন্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম। তারপরে ব্যালেন্স শিট বলি না আমরা, সো ব্যালেন্স শিট বলা যাবে না। আইএফআরএস টার্ম হলো স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। তারপরে আমরা ক্যাশ ফ্লো বলি, ক্যাশ ফ্লো বলা যাবে না। আইএফআরএস অনুযায়ী আপনাকে বলতে হবে যে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো, ঠিক আছে? তারপর জি আরেকটা স্যার। আছে স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি, যেটা ইকুইটি স্টেটমেন্ট আমরা বলতাম, আর নোটস টু দা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। সো এই টার্মস গুলো আপনাকে মানে এগুলোর সাথে এখন ইন্ট্রোডিউস হইতে হবে এবং এগুলো প্র্যাকটিসের করতে হবে। সো বেসিক কস্ট অ্যাকাউন্টিং কনসেপ্ট কি? একটা হলো ছিল, আমরা তাহলে পরে কস্ট অ্যাকাউন্টিং এর পার্টটা দেখলাম, এখন বেসিক কস্ট অ্যাকাউন্টিং কনসেপ্ট গুলো দেখবো। সো কস্ট অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে কি আছে যে কস্ট অবজেক্ট ইজ এনিথিং ফর হুইচ উই আর ট্রাইং টু অ্যাসারটেইন দ্য কস্ট। এ কস্ট অবজেক্ট ইজ এনিথিং ফর হুইচ উই আর ট্রাইং টু অ্যাসারটেইন দ্য cost. Our cost units are the basic controls units for costing purposes. So আসলে কস্ট অবজেক্ট কি এবং কস্ট ইউনিট কি এটা কিন্তু আপনার পরীক্ষায় আসে। So that term cost can be used as a noun or as a verb. So cost needs to be arranged into logical groups or classified in order to facilitate an efficient system for collecting and analyzing cost. সো ফাংশন এবং ডিপার্টমেন্ট কিভাবে কাজ করে? সো বোর্ড অফ ডিরেক্টরস যদি থাকে একটা অর্গানাইজেশনে, ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে, সার্ভিস হোটেল যেভাবে করে থাকে, সেই যে ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন কিভাবে কাজ করে সেই জায়গা বলছে যে বোর্ড অফ ডিরেক্টরস এর পরে কে থাকে একটা জায়গা? প্রোডাকশন ডিপার্টমেন্ট। তারপর অ্যাডমিনিস্ট্রেশন, আরটা হলো মার্কেটিং। সো প্রোডাকশনের ক্ষেত্রে দেখেন মিক্সিং একটা থাকে, বেকিং একটা থাকে, স্টোর একটা থাকে। সো এটা ডিফারেন্ট করতে পারে, অর্গানাইজেশন ভ্যারি করতে পারে। স্যার এখানে বেকিং বলতে কি বোঝাচ্ছে? সো ধরেন যদি আপনি এটা হয় কোনো ওই যে বেকারি কোনো কোম্পানি, ধরেন কেক বানানোর মতন এরকম? হ্যাঁ, সো ওই জায়গা ধরেন যে প্রথমে কি করে ময়দাগুলোকে মিক্সিং করে করে, তারপর এগুলো ড ক্রিয়েট করে, তারপর হয়তো বা এটা পুফারে দেয়, তারপর এটা থেকে বেকিং করে, তারপর হয়তো বা এফজি বের করে, তারপর স্টোরে নেয়, এরপরে স্টোর থেকে এই করতে পারে। সো এইগুলো আসলে ডিপেন্ড করে অর্গানাইজেশন ভ্যারি করে। হ্যাঁ, সো আপনারা হয়তো বা দেখেন কিন্তু
একটা প্রোডাকশন ডিপার্টমেন্টে ডিফারেন্ট থাকতে পারে। যেরকম ধরেন স্টোরে প্রোডাক্ট থাকে, স্টোর থেকে হয়তো এটা দিল, তারপরে এটা যাবে প্রোডাকশন ফ্লোরে যাওয়ার পরে এটা হয়তো প্রথমে প্রসেস থাকে না, প্রোডাকশনের যে প্রসেস, এই বিভিন্ন প্রসেস থাকতে পারে। সেই প্রসেসিং হওয়ার পরে তারপর হয়তো বা যায় এফজি হবে, তারপরে স্টোরে যাবে। তো এটা ডিফারেন্ট হইতে পারে এক এক অর্গানাইজেশন। মানে সেটা র মেটেরিয়ালস কে ফাইনাল প্রোডাক্টে পৌঁছানোর ভিতরে একটা টার্ম মাঝে হ্যাঁ, মাঝে এরকম প্রসেস, রাইট, থাকতে পারে। প্রসেস। So cost objectটা কি? A cost object is anything for which we are trying to ascertain the cost. ঠিক আছে? Example cost object কি? যেরকম a unit of product, a car, একটা কার তৈরি করা হবে, মানে কার তৈরি প্রোডাকশনের ক্ষেত্রে ইউনিট হইতে পারে কি? কার। ইউনিট অফ সার্ভিস, a valid service of a car. So a department or function হইতে পারে, যেরকম অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট। এ প্রজেক্ট হইতে পারে ইনস্টলেশন অফ এ নিউ কম্পিউটার সিস্টেম। তারপরে নিউ প্রোডাক্ট আর সার্ভিস হইতে পারে টু এনাবেল দ্য কস্ট অফ ডেভেলপমেন্ট টু বি আইডেন্টিফাইড। সো কস্ট অবজেক্ট গুলো কি হইতে পারে, যেটার জন্য আমরা আসলে কস্টটা অ্যাসার্টেইন করতে চাচ্ছি, সেটাই হলো কস্ট অবজেক্ট। আমরা একটা প্রোডাক্টের কস্ট জানতে চাইতে পারি, আমরা একটা সার্ভিসের কস্ট ডিটারমাইন করতে পারি, কোন একটা ফাংশন অথবা ডিপার্টমেন্টের কস্ট জানতে চাইতে পারি না আমরা ডিটারমাইন করতে। যেরকম ধরেন কোন একটা অর্গানাইজেশনে ও কি করে, প্রোডাক্টও তৈরি করে, সার্ভিসও দেয়। আবার ধরেন যে কোনো ধরেন বিমানের ক্ষেত্রে ধরেন বাংলাদেশে বিমানে কি করে, এই বিমানে যে প্রোডাক্ট সার্ভিস দেয় এটা বিএফসিসি থেকে দেয়, বিমান ফ্লাইট ক্যাটারিং সার্ভিসেস, বিএফসিসি। তো এরা কি করে, এরা যতগুলো বিমানই এখান থেকে বাইরের দেশের থেকে আসুক বা এখান থেকে যাক, এই প্রোডাক্ট নিতে হলে ওরা খাবার সার্ভ করে কিন্তু ওই ওদের বিমানেরই সাবসিডিয়ারি বিএফসিসি। সো এই বিএফসিসি থেকেই প্রোডাক্ট নিতে হয়। তার মানে কি, বিমান শুধু সার্ভিস দিচ্ছে না, এই প্রোডাক্টও সেল করতেছে। ঠিক আছে? সো এই ইউনিট অফ প্রোডাক্ট, ইউনিট অফ সার্ভিস, ডিপার্টমেন্ট অফ ফাংশন, যেরকম ধরেন আপনি কি করতে পারেন যে না আমি অ্যাডমিন ডিপার্টমেন্টের কত কস্ট হয় সেটা ডিটারমাইন করব, না আমি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের কস্ট ডিটারমাইন করবো, আমি সাপ্লাই চেইনের কস্ট ডিটারমাইন করবো, এমআইএস এর কস্ট ডিটারমাইন করব, ইআরপি কোড টিমের কস্ট ডিটারমাইন করব, ফরেন ট্রেডের কস্ট ডিটারমাইন করব, তারপর অডিটেড কস্ট, তারপর সেন্ট্রাল অ্যাকাউন্টস এর কস্ট, তারপর হয়তো ফ্যাক্টরি কস্ট। সো আপনি যেই কস্টটি ডিটারমাইন করতে চান কোন ডিপার্টমেন্ট বা ফাংশন, সেটাও কস্ট অবজেক্ট। প্রজেক্টের কস্ট ডিটারমাইন করতে চাইতে পারেন, নতুন প্রোডাক্টের কস্ট ডিটারমাইন করতে চাইলে, তার মানে কি, এ কস্ট অবজেক্ট ইজ এনিথিং ফর হুইচ উই আর ট্রাইং টু অ্যাসার্টেইন দ্য কস্ট। ওকে, in the example above, cost object could include individual chocolate cakes, the administration function or mixing department. Or cost unit is the basic measure of product or service for which cost are determined. So এটার ক্ষেত্রে কি হচ্ছে, বেসিক মেজার অফ প্রোডাক্ট অর সার্ভিস ফর হুইচ কস্ট আর ডিটারমাইন। ধরেন আপনি প্রোডাক্টের কস্ট ডিটারমাইন করতে চান, সেটা হলো কস্ট অবজেক্ট। আর কস্ট ইউনিট কি? কস্ট ইউনিট হলো যেরকম ধরেন আপনি হুইট প্রোডাক্ট করেন, অথবা গম থেকে ময়দা, আটা, ময়দা, সুজি, এগুলো প্রোডাক্ট করেন। তো এই আপনার ধরেন এফএমসিজি কোম্পানি, সো আপনি হয়তো কি চাচ্ছেন যে সল্টের প্রোডাক্ট, সুগারের প্রোডাক্ট, সুগার, সল্ট, তারপর সয়াবিন অয়েল, তারপর কি বলা যায়, এই যে এমএস, আটা, ময়দা, সুজির প্রোডাক্টের প্রাইস ডিটারমাইন করতে চাইলেন। সো এটা হলো কস্ট অবজেক্ট। আর এখন আপনি এই 1 কেজিতে, টনে, লিটারে, এই যে ডিটারমাইন করতে চাচ্ছেন, এইটা হলো কস্ট ইউনিট। সো এ কস্ট ইউনিট ইজ দ্য বেসিক মেজার অফ প্রোডাক্ট অর সার্ভিস ফর হুইচ কস্ট আর ডিটারমাইন। গল্পের ক্ষেত্রে আপনি হয়তো বা গল্প খেলবেন, কতবার মানে ওই যে রাউন্ড বা যেভাবে থাকে না, যেটাতে ডিটারমাইন করে। বাট যেরকম ধরেন গোল্ডের ক্ষেত্রে কি দিয়ে মেজার করে, আউন্স বা ভরি, এরকম কিছু একটা আছে। সো এটা দিয়ে। আবার ধরেন যদি আমরা যদি কিছু এক্সাম্পল দেখি, যেরকম ধরেন স্টিল অর্গানাইজেশনে, সো স্টিল অর্গানাইজেশনের কস্ট ইউনিট কি? টন অফ স্টিল প্রডিউস, টন অফ কোক ইউজড।
সো এটা হলো যে কত টন দিয়ে মেজার করে, যে এত মেট্রিক টন এত টন স্টিল প্রোডাকশন করছে। হসপিটালের ক্ষেত্রে কি করে, যে পেশেন্ট পার ডে, একজন পেশেন্টের পার ডে কস্ট ডিটারমাইন্ড, কস্ট ইউনিট হিসেবে ধরে, একজন পেশেন্ট পার ডে। তারপর একটা অপারেশন যদি করে সেটাও কস্ট ইউনিট হিসেবে ধরে। আবার আউট পেশেন্ট ভিজিট, ইমার্জেন্সিতে যদি ভিজিট করে তাহলে পার ভিজিটে চার্জ নেয়। সো এটাও একটা কস্ট ইউনিট হতে পারে। আর ফ্রেট অর্গানাইজেশনের ক্ষেত্রে কি, টন বা কিলোমিটার। ধরেন যে ট্রান্সপোর্ট কোম্পানি, তো তারা কি করতে পারে, যে 5 টনের গাড়ি, 10 টনের গাড়ি, বা 20 টনের গাড়ি, 16 টনের গাড়ি, এরকম। অথবা কিলোমিটার, যে 100 কিলোমিটার গেলে পরে এত কস্ট, 200 কিলোমিটার গেলে এত কস্ট। সো আমাদের ট্রান্সপোর্ট প্যাসেঞ্জারের ক্ষেত্রে কি করে, প্যাসেঞ্জার কিলোমিটার। আপনি সেটা কম বেশি যেটাই হোক, কিন্তু একটা জিনিস দেখেন, আমাদের যে এই যে বাসে এই যে যে ভাড়াগুলো ডিটারমাইন করা হয়, এটা কিন্তু এই প্যাসেঞ্জার কিলোমিটার হিসেবে ডিটারমাইন করা হয়। যে একজন প্যাসেঞ্জার এত কিলোমিটার গেলে এসি গাড়ি বা এই 42 সিটের গাড়িতে গেলে তার কস্ট হবে পার কিলো এত। সেই হিসেবে যত কিলো যাবে সেইভাবে ওই দূরত্ব অনুযায়ী কস্ট ডিটারমাইন করা হয়। তারপর অ্যাকাউন্টিং ফার্মের কস্ট ইউনিট কি হইতে পারে, অডিট পারফর্ম, যে একটা অডিট করবে সেই অনুযায়ী চার্জ। অথবা চার্জেবল আওয়ার, যে পার আওয়ারে চার্জ করে, যে এত ঘন্টা কাজ করছে তার মানে এত মানে ফি চার্জ করে। রেস্টুরেন্টে কি হয়, রেস্টুরেন্টে মিল মিল হিসেবে কস্ট ডিটারমাইন করে। সো কস্ট ইউনিট বুঝতে পারছেন, এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট, কস্ট অবজেক্ট এবং কস্ট ইউনিট। কেউ একজন বলেন কি বুঝলেন? হাসান মাহমুদ, জি কস্ট স্যার। অবজেক্ট এবং কস্ট ইউনিট এটা বুঝতে পারছেন কিনা? জি স্যার, কস্ট অবজেক্ট হচ্ছে স্যার আমরা যেই জিনিসগুলো প্রোডাকশনে নিয়ে আসি, আমরা যেটা নিয়ে আমরা মেইনলি কাজ করি, এবং এই জিনিসটাকে তো আমরা মানে একটা বিগ মেজারে নিয়ে কাজ করি, কিন্তু ছোট ছোট ইউনিটে ভাগ করে আমাদের কাজ করতে যে শুরু, আমি কতটুকু পরিমাণে নিলাম এটা আর কি পার ইউনিট হিসেবে আমরা এটা ডিভাইড করি, এভাবে আমরা কস্ট না, ইউনিট। এখনো ক্লিয়ার না। আপনারা আবার একটু দেখেন, দুইটা ডেফিনেশন একটু ভালো করে খেয়াল করেন। ও আপনি একটা অ- মানে কি বলবো, আপনি একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি দিচ্ছেন, সেই জায়গা থেকে চকলেট, নুডলস এগুলো প্রোডাকশন হয়, চানাচুর। সো চকলেটের মানে চকলেটের কস্ট আপনি ডিটারমাইন করতে চাচ্ছেন, নুডলসের কস্ট ডিটারমাইন করতে চাচ্ছেন, এবং কি বলবো, ওই যে ডিপার্টমেন্ট প্রোডাকশন করতেছে তাদের কস্ট কত সেটাও ডিটারমাইন করতে চাচ্ছেন। সরাসরি যারা রিলেটেড তাদের কস্ট কত, এবং যারা ইনডাইরেক্টলি কাজ করছে তাদের কস্ট কত, সেইটাই ডিপার্টমেন্ট অনুযায়ী ডিটারমাইন করতেছেন। এগুলো হলো কস্ট অবজেক্ট, মানে যেইটার কস্ট আপনি ডিটারমাইন করতে চাচ্ছেন সেটা হলো কস্ট অবজেক্ট। স্যার, আর এখন চানাচুরের যে, জাস্ট এ মিনিট, আপনি ধরেন চানাচুরের কস্ট পার কেজিতে ডিপার্টমেন্ট করতে পারেন, পার ব্যাগে ডিটারমাইন করতে পারেন, ঠিক আছে? আবার ধরেন, যেরকম ধরেন এই যে তেল, ধরেন মাস্টার্ড অয়েল, সরিষার তেল, এটার হয়তো আপনি পার লিটার হিসেবে কস্ট ডিটারমাইন করতে পারেন। সো এটা হলো কস্ট ইউনিট, যে ইউনিট দিয়ে আপনি মেজার করেন ওই পার্টিকুলার প্রোডাক্টকে বা সার্ভিসকে। যেরকম ধরেন আপনি সেলুনে গেলেন চুল কাটাইতে, তার মানে এই চুল কাটানোর আর ম্যাসেজ কিংবা অন্যান্য সার্ভিস, এইটার জন্য আপনার আলাদা করে এই কস্ট ডিটারমাইন করতে চাচ্ছেন, এগুলো হলো কস্ট অবজেক্ট। বাট যদি এরকম হয় যে স্পা করলে কত, পেডিকিউর করলে কত, ম্যানিকিউর করলে কত, এই যে যে প্রত্যেকটার, তো এইগুলো কিভাবে ডিটারমাইন করে, আইদার প্যাকেজ অথবা পার ইউনিট। সো এইটার যে কস্ট ডিটারমাইন করা যায় যে ইন্ডাস্ট্রিতে যাবে সেটা হলো কস্ট ইউনিট। সো আমরা যদি আরো স্পেসিফিক্যালি এই জায়গায় যদি দুইটা জিনিস দেখি, একদম স্পষ্ট একটু খেয়াল করেন। সো এই দুইটা জিনিস একটু মুখস্থর, এগুলো মুখস্থর মতন মনে রাখতে হবে। যে উপরেরটা দেখেন, এ কস্ট অবজেক্ট ইজ এনিথিং, এ কস্ট অবজেক্ট ইজ এনিথিং ফর হুইচ উই আর ট্রাইং টু অ্যাসার্টেইন দ্য কস্ট। আবার খেয়াল করেন, এ কস্ট অবজেক্ট ইজ এনিথিং, যে কোনো কিছু হইতে পারে, ফর হুইচ উই আর ট্রাইং টু অ্যাসার্টেইন দ্য কস্ট। কস্ট অবজেক্ট এমন একটা জিনিস যার জন্য আমরা কস্ট অ্যাসাইন করতে চাচ্ছি বা কস্ট ডিটারমাইন করতে চাচ্ছি। আর কস্ট ইউনিট হলো সেটা কি, যে
A cost unit is the basic measure of product or services for which cost are determined. So হলো বেসিক মেজার অফ প্রোডাক্ট অর সার্ভিসেস, যেটা দিয়ে আর কি ওই প্রোডাক্টটাকে মেজার করা হয়। সো বলেন, কেউ একজন বলতে চাচ্ছিলেন, প্লিজ। স্যার কস্ট অবজেক্টটা কি টোটাল কস্টটা? টোটাল কস্ট না, আপনি যার কস্ট ডিটারমাইন করতে চাবেন সেটাই হলো কস্ট অবজেক্ট। ও থ্যাংক ইউ আপনি স্যার। একটা ট্যুর গাইড হিসেবে কাজ করেন, তো বলতেছেন যে এই ট্যুরে যাওয়ার কস্ট ডিটারমাইন করবেন, ট্যুরের কস্ট, এটাই কস্ট অবজেক্ট। কিন্তু আপনি যদি বলেন যে ভাই একদিন গেলে এসিতে গেলে এরকম কস্ট, তো আপনি ওই কস্টটা কিভাবে ডিটারমাইন করবেন? করবেন যে ভাই 3 দিন ট্রাভেল করলে পার ডে এত, অথবা পুরো প্যাকেজটার কস্ট। তার মানে আপনার এইগুলো হলো কস্ট ইউনিট। ধরেন আপনি সুগার তৈরি করেন, সো সুগারের কস্ট ডিটারমাইন করবেন, এটা হলো কস্ট অবজেক্ট। কিন্তু কস্ট ইউনিট কি? ওই সুগার কিভাবে আসলে বিক্রি হয় বলেন তো? সুগার তো কেজি হিসেবে বিক্রি হয় না। সো এই পার কেজি কস্ট বা পার গ্রামের যে কস্ট বের করবেন, এইটা হলো কস্ট ইউনিট। অথবা পার ব্যাগের কস্ট বের করবেন, পার টনের কস্ট বের করবেন, এগুলো হলো কস্ট ইউনিট, বেসিক মেজার। ওকে জি স্যার। ওকে, সো এগুলো একটু দেখেন, এক্সাম্পল দেখেন, পরীক্ষায় কিন্তু এগুলো থেকে আসে। আর কম্পোজিট কস্ট ইউনিট, সো কম্পোজিট কস্ট ইউনিট হলো যখন দুইটা কস্ট ইউনিট থাকে। ধরেন একটা হসপিটালে একজন রুগী গেছে, সে 3 দিন থাকতে পারে, তার মানে একজন পেশেন্ট একদিন যদি থাকে তাহলে পরে কস্ট কত? তার মানে কি দুই রকম হয়, পেশেন্ট অনুযায়ী কস্ট হয়। ধরেন কেউ যদি আইসিইউতে থাকে তার কস্ট একরকম, কেউ যদি নর্মাল ওয়ার্ডে থাকে তার কস্ট একরকম, কেউ যদি ক্যাবিনে থাকে তার কস্ট একরকম। তার মানে পেশেন্ট অনুযায়ী কস্ট আলাদা। আবার ধরেন মেডিসিনের পেশেন্টের একরকম, আবার মানে নিউরো সায়েন্সের পেশেন্টের একরকম থাকে না। আবার পার ডে অনুযায়ী আবার একরকম আছে। যদি একজন পেশেন্ট একদিন হসপিটালে থাকে তাহলে এবারে একরকম কস্ট। তার মানে কি দুইটা কস্ট, মানে মোর দেন ওয়ান কস্ট ইউনিট যখন মেজার করা হয় সেটাকে বলা হলো কম্পোজিট কস্ট ইউনিট। যেরকম পেশেন্ট ডে, তারপরে আরো কি বলা যায়, টন কিলোমিটার, কস্ট পার টন কিলোমিটার। সো এগুলো টোটালি করা হয় কন্ট্রোল পারপাস, মনিটরিং এবং কন্ট্রোল পারপাস। ধরেন যে আপনি তো এরকম বলতে পারেন, একটা ধরেন ঢাকা থেকে চিটাগং এক ট্রাকে আপনার সুগার ট্রান্সপোর্ট করার জন্য গেছে। তো এখন ধরেন পার কেজিতে কত কস্ট হবে, তো পার টন, পার কিলোমিটার, এইভাবে কস্ট হইতে পারে। আবার একটু আগে যেটা বললাম যে প্যাসেঞ্জার, সো প্যাসেঞ্জার পার কিলোমিটার, এভাবে কস্ট ডিটারমাইন্ড হইতে পারে যে 1 কিলোমিটার গেলে একজন প্যাসেঞ্জার 1 কিলোমিটার গেলে কত টাকা। ঠিক আছে, তো দুইটা যখন কস্ট ইউনিট থাকে তখন সেটাকে বলা হলো কম্পোজিট কস্ট ইউনিট। ওকে, সো এই জায়গায় একটা এক্সাম্পল দেওয়া আছে, এইটার থেকে বলেন সুইটেবল কস্ট ইউনিট বলেন। এই জায়গায় আপনার এইটা দেওয়া আছে, এটাকে সুইটেবল কস্ট ইউনিট কি হবে সেটা বলেন। স্যার কত স্যার বোতল বার বিক্রি হলো হচ্ছে এরকম কিছু? পার টন স্যার, বার। কোনটার ক্ষেত্রে? স্যার বার, বার BAR। এরপরে রেস্টুরেন্ট হচ্ছে পার বার, কাস্টমার। মিল সার্ভ। বারের বারটা পার কি মিল সুইটেবল কস্ট? স্যার, ওটা পার টন না স্যার? Identify the following cost object would be suitable cost unit for an hotel. হোটেলের জন্য কোন কস্ট পার ইউনিট গুলো মিল। হবে? হোটেলের জন্য, হোটেলের জন্য কোনগুলো, কোন হিসাবে আসলে আমরা কস্ট ইউনিট গুলো মেজার করি বলেন তো? রুম নাইট রুম এন্ড নাইট হবে, চার্ট। রুম এন্ড নাইট। বার তো থাকতেই পারে কিন্তু বার হিসেবে তো রেট করে না, কোনো কস্ট ই করে। রেস্টুরেন্টও থাকতে পারে, রেস্টুরেন্ট হিসেবে কোনো কস্ট ইউনিট মেজার করে আপনাকে বিল দেয়, দেয় না। তাহলে কি থাকতে পারে? রুম নাইট, রুম পার নাইট, তাই না? জি স্যার। তারপর মিল সার্ভ। আবার কি বলেন? মিল সার্ভ হইতে পারে। তারপরে তারপরে কি আছে? ধরেন আপনি এই জায়গায় ডেলিগেট হিসেবে গেছেন, যাইতে পারেন না কনফারেন্স ডেলিগেট হিসেবে, তার মানে কনফারেন্স ডেলিগেট হিসেবেও
হইতে পারে হোটেলে, ঠিক আছে? জি তারপরে স্যার। ফিটনেস সুইটের জন্য আপনাকে আলাদা করে চার্জ করতে পারে, পারে না? আপনি একটা হোটেলে গেছেন, বলছেন যদি ফিটনেস সুবিধা নেন তাহলে আপনার রেট হবে এত, আর ফিটনেস না নিলে তাহলে হবে এত। তার মানে ফিটনেস সুইটের জন্য আলাদা করে একটা রেট আছে। ওকে, জি স্যার। সো এটাও একটা মেজারমেন্ট ইউনিট হতে পারে, ইউনিট মানে কস্ট ইউনিট হতে পারে। সো আমরা তো এটা দেখলাম। সো ফার্স্ট ডে দেখে আমি আসলে বেশি করিনি, আপনার ধারণা দেওয়ার জন্য। পরবর্তী দিন থেকে স্লাইডও থাকবে এবং ইও থাকবে, আর কিছু কোশ্চেনও থাকবে, যেগুলো হয়তো পরীক্ষার এক্সাম স্ট্যান্ডার্ড কোশ্চেন আমরা সেট করব। আজকে শুধুমাত্র কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ড করার জন্য আসলে ফার্স্ট ডে ছিল ইন্ট্রোডাকশন হওয়া আপনাদের সাথে এবং প্রসেসের সাথে আন্ডারস্ট্যান্ড করা। সো একটা প্রথম কাজ যেটা, সেটা হলো একটা হোমওয়ার্ক লিখে নেন। ফার্স্ট চ্যাপ্টার পুরোটা পড়বেন এবং কোনো কোশ্চেন থাকলে সেগুলো বলবেন নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে আমাদের ফার্স্ট চ্যাপ্টার শেষ করবো আমরা, ঠিক আছে? এর ভিতর কিছু কিছু পয়েন্ট একটু লিখে নেন। সেটা হলো যে আমাদের ফিক্সড কস্ট কি, ভেরিয়েবল কস্ট কি, মার্জিনাল কস্ট কি, তারপর সেমি ভেরিয়েবল কস্ট কি, কস্ট ইউনিট কি, কস্ট অবজেক্ট কি, তারপরে কস্ট কনসেপ্ট গুলো কি কি, হ্যাঁ, ডাইরেক্ট ইনডাইরেক্ট কস্ট কি। আমি একটু সরাসরি টেনে যাচ্ছি, তাহলে আপনারা ওটা বুঝতে পারবেন। ডাইরেক্ট ইনডাইরেক্ট কস্ট, কস্ট অবজেক্ট, তারপরে কস্ট এলিমেন্ট কোনগুলো, কস্ট এলিমেন্টের ভিতর কি কি বলা আছে, এই যে ম্যাটেরিয়াল কস্ট, লেবার, আদার এক্সপেন্সেস। তারপরে আরেকভাবে ভাগ করা যায়, সেটা ডাইরেক্ট, ইনডাইরেক্ট, হ্যাঁ। আহ, তারপর ডাইরেক্ট কস্ট কোনগুলো, ইনডাইরেক্ট কস্ট কোনগুলো, তারপরে আদার ডাইরেক্ট এক্সপেন্সেস কোনগুলো, তারপরে ইনডাইরেক্ট ওভারহেড কোনগুলো, ম্যাটেরিয়াল কস্ট, লেবার কস্ট, টোটাল কস্ট কিভাবে বের করে, ঠিক আছে? প্রোডাক্ট ওভারহেড কোনগুলো, তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, সেলিং ওভারহেড, ডিস্ট্রিবিউশন ওভারহেড কোনগুলো, প্রোডাক্ট কস্ট কি, পিরিয়ড কস্ট কি, এইটার ডিফারেন্স, কোনগুলো পিরিয়ডের সাথে রিলেভেন্ট, কোনগুলো প্রোডাক্টের সাথে রিলেভেন্ট। তারপর কস্ট ক্লাসিফিকেশন ফর প্ল্যানিং এন্ড ডিসিশন মেকিং, এবং প্ল্যানিং এবং ডিসিশন মেকিং এর ক্ষেত্রে কস্টের ক্লাসিফিকেশন গুলো কি হয়। তারপরে কস্ট বিহেভিয়ার প্যাটার্ন কি, তারপর ফিক্সড কস্ট কি, ভেরিয়েবল কস্ট কি, সেমি ভেরিয়েবল কস্ট কি। কস্ট ক্লাসিফিকেশন ফর কন্ট্রোল, রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং। ধরেন যেই পার্টিকুলার রেসপন্সিবল যে কাজের জন্য, সে কস্ট মানে কন্ট্রোল করার জন্য, মনিটর করার জন্য, সেই ওই পার্টিকুলার বিষয়ের জন্য কস্ট ডিটারমাইন করা এবং রেসপন্সিবিলিটি সেন্টার ডিটারমাইন করা। কন্ট্রোলেবল কস্ট কোনগুলো, আনকন্ট্রোলেবল কস্ট কোনগুলো, এগুলো আন্ডারস্ট্যান্ড করা। সো তিনটে জিনিস, আরো জিনিস আছে, সেটা হলো আপনার কি বলবো এটাকে, ইথিক্স অ্যান্ড প্রফেশনাল স্কেপটিসিজম, আর হলো সাস্টেইনেবিলিটি, গভর্নেন্স অ্যান্ড কর্পোরেট রেসপন্সিবিলিটি। সো প্রফেশনাল স্কেপটিসিজম একটা ওয়ার্ড আছে এই জায়গা, এটা প্রফেশনালদের জন্য প্রথমে দরকার। সেটা হলো আপনার ভিতর কোশ্চেনিং মাইন্ড থাকতে হবে, ঠিক আছে? যে এটা বলছে সত্য, এটা বলছে মিথ্যা, এটা হওয়া যাবে না অ্যাজ অ্যান প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট। সো সবসময় কোশ্চেনিং মাইন্ড থাকতে হবে। সো যদি কোশ্চেন করে এটাকে মনে হয় যে জাস্টিফাইড, স্যাটিসফাইড, অনলি দেন ইউ উইল বিলিভ। আবার কাউকে ডাইরেক্ট মানে ডাইরেক্ট সরাসরি অন্ধভাবে বিলিভও করা যাবে না, আবার তাকে মানে খারাপ কিছু দৃষ্টিকোণ থেকেও ভাবা যাবে না। সো ইম্পার্শিয়াল ভিউ থাকতে হবে। তার মানে কি, কোশ্চেনিং মাইন্ড হইতে হবে, ঠিক আছে? যেটা অ্যাজ এ প্রফেশনাল হিসেবে দরকার। তার মানে ইথিক্স কি কি, কি কি ইথিক্স মেনটেন করতে হয় অ্যাজ এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হিসেবে, যে সেইগুলো। এবং আরেকটা জিনিস আছে, সাস্টেইনেবিলিটি, গভর্নেন্স অ্যান্ড কর্পোরেট রেসপন্সিবিলিটি।
এটাও দেখবেন, ঠিক আছে? সো চারটে জিনিস একটু ভালো করে নেন। সবার কাছে বই আছে আপনাদের? বই কিনছেন সবাই? জি স্যার। জি স্যার আছে জি স্যার কিনছি স্যার। ওকে, সো বই থাকলে একটু বের করেন, দেখেন ওই জায়গা প্রথম চ্যাপ্টারে দেখেন লার্নিং অবজেক্টিভস এর 7টা পার্ট আছে, বের করছেন? আছে সামনে বই সবার? জি স্যার। ওকে, এবার প্রত্যেক চ্যাপ্টার তো পড়বেন, কিন্তু 4টা জিনিস একটু ভালো করে পড়বেন। সেটা হলো সেকশন ওভারভিউ, লেখেন সেকশন ওভারভিউ। তারপর প্রত্যেকটা সেকশন আছে না, এই জায়গায় 7টা সেকশন আছে। সেকশন ওভারভিউ, ইন্টারেক্টিভ কোশ্চেন, ওয়ার্ক এক্সাম্পল, আর লাস্টে দেখেন সেলফ টেস্ট আছে। ইন্টারেক্টিভ কোশ্চেন, ওয়ার্ক এক্সাম্পল, আর হলো সেলফ টেস্ট, আর হলো সেকশন ওভারভিউ। এই 4টা জিনিসের প্রত্যেকটা জিনিস কিন্তু আমি পরের দিন আস্ক করব, এবং যদি কোনোটা না বুঝে থাকেন সেটাও বলবেন, আমি সবগুলো সলভ করে দিব, ঠিক আছে? কি কি বলছি বলেন তো? 4টা জিনিস বলছি, কে একজন বলেন। স্যার আরেকবার একটু বলেন। বলছি চ্যাপ্টার নাম্বার 1, 7টা সেকশন আছে, পড়বেন, ফার্স্ট থেকে শেষ পর্যন্ত রিডিং পড়বেন, কিন্তু 4টে জিনিস বিশেষ গুরুত্ব দিয়ে পড়বেন। সেগুলো কি কি? সেকশন রিভিউ, ইন্টারেক্টিভ কোশ্চেন, ওয়ার্ক এক্সাম্পল, আর হলো সেলফ টেস্ট। সাথে আর একটা জিনিস যোগ করবেন, সেটা হলো চ্যাপ্টারের সামারি। এই 5টা জিনিস, তাহলে দেখবেন যে চ্যাপ্টার পড়ার পর দেখবেন সবকিছুই আপনার নলেজে চলে আসছে। বলেন তো কি বলছি? স্যার সেকশন ওভারভিউ, ইন্টারেক্টিভ কোশ্চেন, ওয়ার্ক এক্সাম্পল, সেলফ টেস্ট আর সামারি, 5টা। ওকে, 5টা, এই 5টা জিনিস পুরো ক্লিয়ার করবেন। আর যদি কোনো কোশ্চেন থাকে নির্দ্বিধায় কোশ্চেন করবেন, ডোন্ট হেজিটেট, ঠিক আছে? আমরা যেহেতু ফার্স্ট দিন, আমরা আর বেশিক্ষণ ই করবো না, আমরা 10টা 40-এ শেষ করে দিব। সো কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারে স্যার একটা যে কিভাবে কোশ্চেন ছিল। পড়বেন, কোনো প্লিজ। স্যার ক্লাস সিনপসিস বলার জন্য কি স্যার আমি আপনাকে মেল করব? আমার মনে হয় আপনার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেন এই জি স্যার। সেকশনের নাম দিয়ে, সাবজেক্টের নাম দিয়ে। সো দ্যাট উড বি গুড। আমাকে অ্যাড করে নিয়েন, আমি তো মোবাইল নাম্বার শেয়ার করে দিছি। সো জি ওখানে আমি স্যার। সবগুলো রিলেভেন্ট কারো কোশ্চেন থাকলে ওখানে করতে পারবেন, গ্রুপও থাকবে। সো আমার মনে হয় দ্যাট উড বি গুড। জি স্যার। সো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে সেই জায়গায় সবাইকে অ্যাড করে দেন একজন একজন করে। আর আমার মোবাইল নাম্বার তো আমি দিয়ে রাখছি। সো আমার মনে হয় এটা খুলতে 2 মিনিট লাগার কথা। কেউ একজন স্যার ওই হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আপনারা স্যার যারা খোলা সিআর আছে স্যার। ছিলেন জি স্যার আপনার, খোলা আছে। ওকে, সো ওই জায়গায় অ্যাড করে নেন, ওই জায়গায় আমি হয়তো শেয়ার করে দিই, জি ঠিক আছে? স্যার। যে এনি মোর কোশ্চেন? স্যার বলেন। আইএএস আর আইএফআরএস এটা কি এই যে ম্যানেজমেন্ট ইনফরমেশনের জন্য খুব দরকার? খুব দরকার এরকম না, তবে 2-1টা জিনিস রিলেভেন্স আছে। হ্যাঁ, এই ইনভেন্টরি ক্ষেত্রে রিলেভেন্স আছে। আর এই চ্যাপ্টারে ওরকম আর মানে এইটা বইয়ের ক্ষেত্রে আর অত বেশি রিলেভেন্স নাই, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে? অত বেশি রিলেভেন্স নাই। কিছু জিনিস ওই যে ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজালের ক্ষেত্রে আছে, যেরকম আপনার ওই জায়গা ডেপ্রিসিয়েশন তো করবেন, যে এই ডেপ্রিসিয়েশন ডিটারমিনেশন এগুলো IAS 16 যে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট এই অনুযায়ী হয়। হ্যাঁ, সো ওই জায়গা একটা আছে। আর ক্যাশ ফ্লোটা এটা বের করার জন্য তারপরে এই জায়গা দরকার নেই, কারণ ক্যাশ ফ্লো তো ক্যাশ প্রজেকশন থেকে বের করা ই করে। আমার মনে হয় MIS মানে MI তে ম্যানেজমেন্ট ইনফরমেশনে খুব বেশি ই নেই, প্রয়োজন নেই, কিন্তু অ্যাকাউন্টিং এ আছে। আর এইটার সাথে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, ওই ফাইন্যান্সের আর একটা বই আছে না, ওইটার সাথে কিছু লিঙ্ক আছে। বিজনেস টেকনোলজি এন্ড ফাইন্যান্স। হ্যাঁ, বিজনেস টেকনোলজি এন্ড ফাইন্যান্স, ওই জায়গায় 2টা চ্যাপ্টার আছে, ওইগুলোর সাথে আমি পরে বলবো, আগে আপনারা শুরু করেন। আর এটা খুবই সিম্পল। একটা জিনিস আপনাদের বলি, রেগুলার মানে এরকম ভাবার দরকার নাই যে এটা খুব কঠিন। হ্যাঁ, রেগুলার স্টাডি করলে এবং যেটা পড়বেন প্রত্যেকটা লাইন বুঝে আন্ডারস্ট্যান্ড করে পড়েন।
সো আমার মনে হয় যে তখন আপনি নিজেই কনসেপচুয়ালি ক্লিয়ার হয়ে যাবেন। কোনো কোশ্চেন থাকলে বি ওপেন, যে আপনি কোশ্চেন করেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তবে কনসেপচুয়ালি আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার করে নেন। দেন আরেকটা জিনিস আমাদের আছে, যে সেটা হলো ICAEWর কোশ্চেন ব্যাংক আছে। সো ওই কোশ্চেন ব্যাংকটাও প্র্যাকটিসের জন্য কিনতে পারেন। ICAEWর কোশ্চেন ব্যাংক আছে, হ্যাঁ, নীলক্ষেতে পাওয়া যায়। সো ওইটা হয়তো 50 কিংবা 100 টাকা নেবে ম্যাক্স। সো ওইটা কিনে নিতে পারেন, ওইটাও প্র্যাকটিস করতে পারেন, প্র্যাকটিস করার জন্য। আর আমি তো কিছু কোশ্চেন দিব আলাদা আলাদা করে প্রতি চ্যাপ্টারের জন্য, হ্যাঁ। সো ওইটাও হেল্প করবে, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল হলো ম্যানুয়ালটা ক্লিয়ার করেন, আর হলো ICW কোশ্চেন ব্যাংকটা কিনে ওইটা সলভ করেন, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে? তো আমরা যদি কোশ্চেন না থাকে তাহলে এবার আমরা আজকের মতন ক্লোজ করি, হ্যাঁ। সো গুড নাইট। স্যার যে বলেন। বাড়িতে পড়তে দিয়েছিলেন ওইটা যদি কেউ একটু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করতো, পিক তুলে নোট করে কোনটা থাকলে। কোনটা? মানে স্যার আপনি যেটা আবার কি বাসায় পড়তে বললেন, এই যে 5টা না 6টা টপিকটা, হ্যাঁ, ওইটা যদি আমাদের গ্রুপে কেউ একটু খাতায় নোট করে থাকলে পিকটা শেয়ার করতো। এই যে হ্যাঁ, গ্রুপ তো অলরেডি ক্রিয়েট করা আছে। এই যে MI এর আমি যে একজনের তো এই পাঠাইছি, আমি জয়েন করলাম, হ্যাঁ। জি স্যার। সো আপনারা এই জায়গায় পাবেন, সেই জায়গায় হয়তো আমরা অ্যাড করবো, হয়তো বা শেয়ার করে দেবো, ঠিক আছে? সো বেসিক্যালি আমি 4টা জিনিস বলছি, আপনি বইতেই আছে, বইটা দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে? এই যে একজন দিয়েও দিছে, ঠিক আছে? আর ICWর কোশ্চেনটা ICW কোশ্চেন ব্যাংক ওই করেন, আর আমি পরের দিন কোশ্চেন গুলোই থাকবে আপনাদের পরীক্ষা ক্লাস শেষে একটা মানে এক্সামের মতন থাকবে, সো দ্যাট বি গুড, হ্যাঁ। সো ফর্মালি আমি শেষ করছি, কারো কোনো কোশ্চেন না থাকলে ইমেল লিভ, ওকে? আসসালামু আলাইকুম স্যার। ওকে, ওয়ালাইকুম আসসালাম, গুড নাইট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। গুড নাইট স্যার। গুড নাইট।